হবিগঞ্জে বিএনপি ছাত্রদল ও এনসিপি একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি জেলা প্রশাসনের। সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির। ইসির সঙ্গে জামায়াতের বৈঠক, রাজনৈতিক নিয়োগ বন্ধ না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না শঙ্কা গোলাম পরওয়ারের। শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি। স্বাস্থ্য খাতে বড় পরিসরে অবকাঠামো উন্নয়ন ও জনবল নিয়োগের আশা স্বাস্থ্যমন্ত্রীর। সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিগগিরই নার্স টেকনোলজিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হবিগঞ্জে একই স্থানে পৌর বিএনপি ও জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি পথসভা ডাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সকাল ১০টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ পৌর এলাকায় পৌর বিএনপি ও জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ রয়েছে। একই স্থানে জাতীয় নাগরিক পার্টিও পথসভার আহ্বান করে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি শঙ্কা তৈরি হয়েছে। তাই ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান অনুযায়ী পৌর এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মাইকিং এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ সুপার তারেক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, জনগণের স্বার্থে পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করবে। এদিকে হবিগঞ্জে গত রাতের হামলার প্রতিবাদে এনসিপি আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজনৈতিক নিয়োগ বন্ধ না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন তিনি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক করেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য কমিশনের সাথে আলোচনা করেছে। নির্বাচনের বিধিমালায় পরিবর্তন আনার জন্য ইসিকে ৯টি প্রস্তাব দেওয়া হয়েছে। অভিযোগ করেন, বিএনপির রাজনীতিতে যুক্ত শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়েছে। তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামাত। রাজনৈতিক নিয়োগ সাংবিধানিক প্রতিষ্ঠানে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, শামসুল আলম নির্বাচনের সময় বিএনপির একটি কমিটিতে ছিলেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আনতে সরকার এই নিয়োগ দিয়েছে বলে অভিযোগ করেন। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবে না, এই সিদ্ধান্তের আপত্তি জানিয়েছে জামাত। এমন সিদ্ধান্ত বহাল থাকলে নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে। এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ স্বার্থসংস্থ সংস্থায় তারা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এদের উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে তিনি এখানে নিয়োগ দিয়েছেন যে তিনি ওখানে দায়িত্ব পালন করবেন। সামনে যখন স্থানীয় সরকার নির্বাচন আসবেন, তিনি এই নির্বাচন পর্যন্ত সিটি কর্পোরেশনের, জেলা পরিষদের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের সুযোগকে, ক্যাপাসিটিকে, সামর্থ্যকে কাজে লাগিয়ে পাবলিককে সার্ভ করবেন। ঠিকাদারি, ব্যবসা বাণিজ্য, কন্ট্রাক্টরি, নানান চ্যারিটি ওয়ার্ক করে তিনি জনপ্রিয়তা নেবেন এবং নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন। কাটেনি গ্যাস সংকট, দিন দিন ভোগান্তি বাড়ছে গ্রাহকদের। ফিলিং স্টেশনের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ার অভিযোগ সিএনজি চালিত গাড়ির ড্রাইভারদের। গ্যাস সংকটে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে সিএনজি চালকদের। গাড়ির জমা টাকা না তুলতে পারায় ক্ষোভ জানান তারা। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ভোগান্তি বাড়ছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ। সমস্যা কবে নাগাদ সমাধান হবে তা জানেন না কেউই। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় হঠাৎ করেই কমে গেছে গ্যাসের সরবরাহ। দৈনিক ৩,৮০০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ অনেক কম থাকায় এই ঘাটতি তৈরি হয়। প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের ৩৫ থেকে ৪০% আসে এলএনজি থেকে।
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় পরিসরে অবকাঠামো উন্নয়ন ও জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বরাদ্দের শতভাগ কার্যকর ব্যবহার নিশ্চিতেরও ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট ও পিপিআরসির এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, উপজেলা পর্যায়ে সব 50 শয্যার হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করা হবে এবং সেখানে আধুনিক প্যাথোলজি সুবিধা সহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে। প্রতিটি মেডিকেল কলেজে 50 শয্যার এবং প্রতিটি জেলা হাসপাতালে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে। এছাড়াও সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে উপজেলা ও গ্রাম পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগ শনাক্তের কার্যক্রম শুরু করবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় স্বাস্থ্য খাতে অতীতের অনিয়মের সমালোচনা করে প্রয়োজনীয় বাজেট শতভাগ ব্যয় নিশ্চিত এবং হাসপাতাল কেন্দ্রিক দালাল চক্র ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। শুধু বিল্ডিং করব না, আমরা সেখানে সংযোজন করতে যাচ্ছি কিছু নতুন জিনিস। আমরা প্যাথোলজি করতেছি, মডার্ন প্যাথোলজি। আমরা দুইটা ফিজিওথেরাপি সেন্টার করতেছি, ওয়ান ফর দ্য লেডিজ, ওয়ান ফর দ্য জেন্টস, এবং দুইজনই এক্সপার্ট থাকবে, একজন লেডি একজন জেন্টস। দেয়ার বি ব্রেস্ট ফিডিং সেন্টার ওইখানে থাকবে। আমরা টেকনিশিয়ান রেডি করে আমরা এখন যে নতুন বিল্ডিংগুলি করতেছি, উই আর কিপিং স্পেস ফর kidney dialysis. 10-bedded kidney dialysis shall be established in Upazila level also, inshallah. এদিকে সরকারি যেসব প্রতিষ্ঠানে নার্স, মিডওয়াইফারি ও মেডিকেল টেকনোলজিস্টের পদ খালি রয়েছে সেখানে দ্রুত সময়ের মধ্যে তা পূরণে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার এস.এম. জিয়াউদ্দিন হায়দার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা বলেন, নার্সিং ও মিডওয়াইফারিদের মানোন্নয়নে সরকার পদক্ষেপ নিচ্ছে। 1,21,000 নার্স রয়েছে। প্রতি বছর গ্র্যাজুয়েট নার্সের সংখ্যা বাড়ছে। বিভিন্ন দেশে কিভাবে নার্সদের রেজিস্ট্রেশন ও একাডেমিক উন্নয়ন করা যায় সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ করা হবে। ফিলিপাইনের যেসব বিশ্ববিদ্যালয় ও কলেজ নার্সিং শিক্ষা দেয় সেগুলো পরিদর্শন করেছেন বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। ডাক্তার এস.এম. জিয়াউদ্দিন হায়দার জানান, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সঠিক মানের জনশক্তি তৈরি করতে হবে। স্বাস্থ্য খাতে নার্সিং ও মিডওয়াইফারিতে দক্ষ জনশক্তি তৈরিতে সহায়তা করবে এডিবি। এর জন্য আধুনিক ল্যাব তৈরি করা হবে যেখানে সঠিক প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে। সরকার আশা করে আগামী কয়েক বছরের মধ্যে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বমানের হবে। বর্তমানে থাকা নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে। তারা সেটি পালনে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। ঘটনাবহুল 29 জুলাই আজ 24-এ ফ্যাসিস্ট হটানো আন্দোলনের এই দিনটিতেই হয় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত। সেই সাথে আন্দোলনকারীদের ওপর হামলা, গ্রেফতার, নির্যাতনে আরও বেপরোয়াপনা। বিপরীতে জাতীয় শোক পালন থেকে শুরু করে রাজপথে প্রতিবাদ কর্মসূচিতে দিনভর উত্তেজনা। ডিবি কার্যালয়ের সমন্বয়কদের ধরে নিয়ে ভাত খাওয়ানোকে হাইকোর্টের জাতিকে নিয়ে মশকরা বলে সম্বোধন এবং আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করেন এই দিনেই। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে তখন টান টান উত্তেজনা। দিনভর সংঘাত ও সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত কর্মসূচি সামনে আসে এদিন। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। শেখ হাসিনার নেতৃত্বে 14 দলের বৈঠকে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া। অন্যদিকে হামলা ও হয়রানির প্রতিবাদে আবারও রাজপথে নামে শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় তাদের উপর পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলা। সহিংসতায় নিহতদের স্মরণে পরদিন সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় সরকার। পাশাপাশি কালো ব্যাজ ধারণের আহ্বান। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। তবে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা। কালোর পরিবর্তে লাল কাপড় মুখে বেঁধে ছবি তুলে অনলাইনে প্রচারে নামে তারা। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই কর্মসূচি।
এদিন আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা এবং পুলিশ হেফাজতে থাকা 6 সমন্বয়কের মুক্তির দাবিতে হাইকোর্টে রিট করেন 2 আইনজীবী। একই সময়ে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনার তীব্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে মন্তব্য আসে উচ্চ আদালত থেকেও। প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। এসব ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। অন্যদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান মানবাধিকার কর্মী, শিক্ষক, আইনজীবী সহ বিশিষ্ট নাগরিকরা। ন্যারেটিভটা একটু চেঞ্জ করেন। কথায় কথায় আগে ছিল আপনাদের যে 71-এর রাজাকার, আগে ছিল আপনাদের স্বাধীনতা বিরোধী, অবশ্যই এখনো চেঞ্জ হয়নি। 29 জুলাইয়ের রাজপথের প্রতিরোধ, শিক্ষার্থীদের ঐক্য এবং ধারাবাহিক কর্মসূচি আন্দোলনের বিজয়ের পথকে আরও সুদৃঢ় করে। বিশ্লেষকদের মতে জুলাইয়ের এই দিনগুলোই ছিল শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের বিজয়ের সূতিকাগার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের সংসদ সদস্য পদ বহাল থাকলেও তিনি শপথ নিতে পারবেন বলে হাইকোর্টের দেয়া রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দেয়। এদিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় ওই আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনকে লিভ টু আপিল করতে বলেছে সর্বোচ্চ আদালত। এর আগে নুরুল আমিনের করা এই আবেদনে সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে সরওয়ার আলমগীরকে বিরত রাখার আর্জিও ছিল। এর আগে সরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন জানিয়ে গত 9 জুলাই রায় দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ। রায়ে সরওয়ারের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়। হাইকোর্টের রায়ের পর সরওয়ারকে বিজয়ী ঘোষণা করে সেদিনই গেজেট প্রকাশ করে ইসি। ওই দিন সন্ধ্যায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন সরওয়ার আলমগীর। তখন পর্যন্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে জামাতের প্রার্থী নুরুল আমিন 12 জুলাই আপিল বিভাগে আবেদন করেন। গতকালই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। উড়োজাহাজের বহর সম্প্রসারণে $1.5 বিলিয়ন বিনিয়োগে 21টি বোয়িং যুক্ত করার ঘোষণা দিল ইউএস বাংলা এয়ারলাইন্স। এই বিনিয়োগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক জোরদার ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে এমন আশা মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসের। রাজধানীর একটি হোটেলে বোয়িং সংযোজন উপলক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এভিয়েশন খাতের উন্নয়নে একটি সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি করা হবে। থার্ড টার্মিনাল চালু হলে বোয়িংয়ের নতুন ফ্লাইট সংযোজন সহজ হওয়ার পাশাপাশি বছরে আকাশপথে প্রায় 2.5 কোটি যাত্রী পরিবহন সম্ভব হবে বলে আশা করেন তিনি। অনুষ্ঠানে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রেঘি বলেন, ইউএস বাংলার বহরে 1 বছরে 21টি বোয়িং যুক্ত হতে যাওয়ার ঘটনা বাংলাদেশের এভিয়েশন খাতে বড় মাইলফলক। এর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পর্যটন খাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করেন অনুষ্ঠানের আলোচকরা। US Bangla Airlines addition of 21 new Boeing aircraft is an important step to meet this growing demand. Subsequently, Biman Bangladesh Airlines is also adding 14 new Boeing aircraft, which will improve our aviation sector and improve travel for passengers at home and abroad. Today's partnership with Boeing shows the confidence of global partners in Bangladesh. It is also develops the friendship and economic cooperation between Bangladesh and the United States. Honorable Whip of our Parliament. সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। হবিগঞ্জে বিএনপি ছাত্রদল ও এনসিপি একই স্থানে সমাবেশ ডাকায় 144 ধারা জারি। জেলা প্রশাসনের সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির।
ইসির সঙ্গে জামায়াতের বৈঠক, রাজনৈতিক নিয়োগ বন্ধ না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না, শঙ্কা গোলাম পরওয়ারের। শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি। স্বাস্থ্য খাতে বড় পরিসরে অবকাঠামো উন্নয়ন ও জনবল নিয়োগের আশা স্বাস্থ্যমন্ত্রী। সরকারি প্রতিষ্ঠানগুলোতে শিগগিরই নার্স, টেকনোলজিস্ট নিয়োগের আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।